বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে একটি ডিসি শান্ট জেনারেটরের এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক কার্ভ অঙ্কন অথবা ভিএলআইএল ক্যারেক্টারিস্টিক কার্ভ বা ভিএলআইএল বৈশিষ্ট্য রেখা। তো এই বিষয়টা তোমাদের বইয়ের 9 চ্যাপ্টারে আছে। একই সাথে এই বিষয়টা তোমাদের ল্যাবেও প্রমাণ করতে হয়, অর্থাৎ এক্সপেরিমেন্ট 8 বা জব নাম্বার 8-এও কিন্তু একই বিষয় আছে। তো তোমরা এটা পড়লে দেখা যাবে যে থিওরিতে কিন্তু ফাইনালে অনেকবার এটা আসছে। তো রচনামূলক একটা প্রশ্ন তোমাদের হয়ে যাচ্ছে, ওদিকে একটা ল্যাব হয়ে যাচ্ছে। এই দিক থেকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো যাই হোক, আমরা বুঝতে চেষ্টা করি যে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক বা আউটসাইড বৈশিষ্ট্য বলতে কী বোঝায়, বাইরের বৈশিষ্ট্য রেখা আর কি। এক্সটার্নাল ইন্টারনাল আমরা সহজেই বুঝি সবাই। তো এই ক্ষেত্রে এক্সটার্নাল মানে হচ্ছে লোডের যে ভোল্টেজ এবং লোডের যে কারেন্ট তাদের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে এক্সটার্নাল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক কী হবে। খেয়াল করো, ইন্টারনাল হবে আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ এবং আর্মেচারের যে কারেন্ট অর্থাৎ ইজিআইএ, এর মধ্যে যদি একটা রিলেশন আমরা তৈরি করি তাহলে সেটা হবে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক। আর যদি এই ভিএলআইএল অর্থাৎ লোড ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ এবং লোড কারেন্টের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে সেটাকে বলবো আমরা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক। তার মানে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক কার্ভ আর ভিএলআইএল কার্ভ বা ভিএলআইএল বৈশিষ্ট্য রেখা একই কথা, এটা কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, ভিএলআইএল বৈশিষ্ট্য রেখা বুঝতে হলে আমাদের যে ফিগারগুলো দরকার সেগুলো আমরা খেয়াল করো বোর্ডে অঙ্কন করে রেখেছি আগেই। তো এখানে যে মেশিন দরকার আমাদের এটা দেখতে হলে, অর্থাৎ প্র্যাকটিক্যালি ল্যাবে দেখতে হলে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো কীভাবে সংযুক্ত হবে সেটা একটা সার্কিট অঙ্কন করছি। খেয়াল করো, এখানে একটা প্রথমেই কী লাগবে, একটা শান্ট জেনারেটর লাগবে। এখানে আমরা একটা শান্ট জেনারেটর নিয়েছি। শান্ট জেনারেটরের সাথে আমি যেহেতু ভিএল বা টার্মিনাল ভোল্টেজ পরিমাপ করবো, একটা ভোল্টমিটার লাগবে। তাহলে খেয়াল করো, এখানে একটা ভোল্টমিটার কিন্তু লোড বা আর্মেচারের অ্যারোতে প্যারালালে সংযোগ করা আছে এবং লোডের কারেন্ট পরিমাপ করার জন্য সিরিজে একটা অ্যামিটার সংযোগ করা আছে। একই সাথে আমি একটা শান্ট ফিল্ডের কারেন্ট পরিমাপ করার জন্য একটা অ্যামিটার সংযোগ করে রেখেছি। যদিও আজকে এই গ্রাফে কার্ভ আঁকার জন্য এই শান্ট ফিল্ড কারেন্ট দরকার হবে না, কিন্তু যখন আমরা ল্যাব করাই তখন আমরা কিন্তু শান্ট ফিল্ড কারেন্টটাও চেক করি, কারণ আস্তে আস্তে দেখবো যে এই কারেন্টটা বাড়তেছে, অর্থাৎ এই মিটারের রিডিংটা বাড়বে কিন্তু এই মিটারের রিডিংটা কমবে। এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর একই সাথে ভোল্টেজটাও কমে যাবে। তো যাই হোক, এখন মেইন যে আমাদের বিষয় বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা আসলে কি। একটা ডিসি শান্ট জেনারেটরের এক্সটার্নাল বৈশিষ্ট্যটাই হচ্ছে তার যখন লোড বৃদ্ধি পাবে, লোড বৃদ্ধি পেলে সে আস্তে আস্তে তার টার্মিনাল ভোল্টেজটা কমে যাবে, অর্থাৎ সমানুপাতিক হারে লোড যত বাড়বে সমানুপাতিক হারে তার টার্মিনাল ভোল্টেজ আস্তে আস্তে কমবে। তো কেন কমে এই বিষয় নিয়েও আমরা ভিডিওর শেষ দিকে কথা বলবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ লোড কমে যায় এটা যে কেউ বলতে পারবে, একজন ইলেকট্রিশিয়ানও বলতে পারবে যে লোড বাড়লে ডিসি শান্ট জেনারেটর টার্মিনাল ভোল্টেজ আস্তে আস্তে কমে যায়। কেন কমে যায় তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তোমার এটা জানা থাকতে হবে বা এটা বুঝাইতে পারতে হবে। তো যাই হোক, আমরা খেয়াল করি চিত্রের দিকে। যখন আমরা এই পরীক্ষাটা শুরু করব তখন প্রথমেই আমাদের এই মেশিনটাকে অর্থাৎ জেনারেটরটাকে আগে রান করে এর রেটেড স্পিড এবং রেটেড যে ভোল্টেজ সেই ভোল্টেজে নিয়ে লোড দিয়ে 20-30 মিনিট আমরা এটাকে চালাই নেব। চালাই নিলে মেশিনটা একটু গরম হবে। গরম হলে পরীক্ষা করতে আমাদের সুবিধা হবে, যে পরবর্তীতে মানে পরীক্ষার সময় তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছুটা রেজিস্ট্যান্সের কম বেশির কারণে কিছুটা হেরফের হতে পারে। এই জন্য আমরা প্রথমে একবার 20-30 মিনিট চালাই নিয়ে ফুল লোড দিয়ে চালাই নিয়ে লোডগুলো আবার অপসারণ করব। অপসারণ করে মেশিন বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আবার আমরা কিন্তু মেশিনটাকে পুনরায় স্টার্ট করব। এবং অবশ্যই মনে রাখতে হবে, যখন পুনরায় আমরা স্টার্ট করব তখন আবার মেশিনকে ফুল স্পিডে নেব। ফুল স্পিডে নিয়ে তার টার্মিনাল ভোল্টেজ চেক করব। নো লোড অবস্থায় সর্বোচ্চ টার্মিনাল ভোল্টেজ চেক করব এবং সেই ভোল্টেজটাকে আমরা খাতায় লিপিবদ্ধ করব, যেটাকে আমরা কিন্তু এখানে ও থেকে এই পর্যন্ত দেখাইছি। এটাই হচ্ছে নো লোড অবস্থার ভোল্টেজ। তো এরপরে আস্তে আস্তে লোড আমরা বৃদ্ধি করব এবং এই পুরো পরীক্ষা চলাকালীন সময় আমাদের মনে রাখতে হবে যে মেশিনের স্পিড অর্থাৎ প্রাইম মুভারের স্পিড স্থির থাকতে হবে এবং ভোল্টেজ সে যে চুম্বক ক্ষেত্রের যে কারেন্ট প্রবাহ অর্থাৎ ফিল্ডের যে রেগুলেশন বা রেগুলেটর স্থির রাখতে হবে। রেগুলেশন কম বেশি করা যাবে না, অর্থাৎ চুম্বক ক্ষেত্র ঠিক থাকবে এবং আমাদের যে প্রাইম মুভার সেই প্রাইম মুভারের গতিও স্থির রাখতে হবে। আমরা ল্যাবে কিন্তু এই
প্র্যাকটিক্যালটা করার জন্য একটা ট্রেনার ব্যবহার করি। সব পলিটেকনিকে এগুলো আছে আশা করি। একটা মোটর এবং একটা জেনারেটর কাপলিং করা থাকে। আমরা মোটরটা কিন্তু এক্ষেত্রে প্রাইম মুভার হিসেবে ব্যবহার করি। তো মোটরের গতি নিয়ন্ত্রণ করা আমরা কিভাবে করতে হয় সামনে এগুলো পড়বো। তো একটা স্থির মানে গতি রাখা এটা খুব একটা ঝামেলাকর নয়, সহজ, এটা করা যায় আর কি। আর ফিল্ড রেগুলেটর তো না ঘুরে এলে অবশ্যই সেটা স্থির থাকবে। তো এই দুইটা বিষয় মাথায় রেখে আমরা কিন্তু আস্তে আস্তে যখন এই প্রথমে নো লোড অবস্থায় কারেন্ট কত আসে সেটা দেখব, ভোল্টমিটারে রিডিং সেটা এবং দেখব। এই ক্ষেত্রে আমরা কিন্তু ও থেকে এ পর্যন্ত এই ভোল্টেজ দেখিয়েছি। তো এই ভোল্টেজটা হচ্ছে সর্বোচ্চ নো লোড ভোল্টেজ। এরপরে আস্তে আস্তে আমরা লোড দেবো, অর্থাৎ এই সুইচগুলো অন করব, একটা করে করব, আবার ভোল্টেজ কি পরিবর্তন হয় সেটা দেখব, কারেন্ট কি পরিবর্তন হয় দেখব, আবার একটা অন করব, আবার ভোল্টমিটার এবং অ্যামিটারের রিডিং আমরা পর্যবেক্ষণ করব। তারপরে ওভাবে যতগুলো লোড আছে আস্তে আস্তে বাড়াবো। তো বাড়াইতে থাকলে দেখা যাবে যে আস্তে আস্তে এই অ্যামিটারের রিডিং বাড়তেছে এবং ভোল্টমিটারের রিডিংটা আস্তে আস্তে কমতেছে, যেটা আমরা গ্রাফে এভাবে দেখেছি। খেয়াল করো, এই যে খেয়াল করো, এ থেকে কিন্তু আস্তে আস্তে এই দিকে কার্ভটা আসছে এবং আস্তে আস্তে নিচের দিকে ডাউন হচ্ছে। তার মানে খেয়াল করো, যত এইদিকে বাড়তেছে তার মানে কি কারেন্ট বাড়তেছে, কারণ কারেন্টটা এই ভূমি বরাবর বা ভুজ বরাবর এইদিকে যদি যায় তাহলে বুঝতে হবে কি কারেন্টটা কমতেছে। আর এই বরাবর যেহেতু ভোল্টেজ উপরের দিকে যত যাবে ভোল্টেজ বাড়তেছে, নিচের দিকে যদি কার্ভ নামে তাহলে বুঝতে হবে ভোল্টেজ কমতেছে। তাহলে খেয়াল করো, কার্ভটা কিন্তু আস্তে আস্তে সামনে ডান দিকে আগাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ডাউন হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তার মানে এখানে আস্তে আস্তে কারেন্ট বাড়তেছে এবং ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে কমতেছে। এটা কিন্তু এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যারা মোটামুটি একটু গ্রাফ বোঝে। তো খেয়াল করো, এখান থেকে এ থেকে বি পর্যন্ত কিন্তু আমাদের অনেকখানি ভোল্টেজ কমে আসছে। মূলত এই বি বিন্দু পর্যন্তই একটা জেনারেটরের ফুল লোড যে ভোল্টেজ সেটা কিন্তু নির্দেশ করে, অর্থাৎ এখানে নো লোড ভোল্টেজ, এখানে ফুল লোড ভোল্টেজ। তো এইখান পর্যন্ত আসলে কিন্তু আমাদের ফুল লোড ভোল্টেজ। তো এরপরে কিন্তু আর তেমন একটা লোড সাধারণত দেওয়া হয় না। যখন নর্মালি জেনারেটর পরিচালনা করা হয় কার্যক্ষেত্রে তখন কিন্তু এরপরে আর বেশি লোড দেওয়া হয় না। কিন্তু একটা পরীক্ষা করার জন্য যে এরপরেও লোড দিলে কি হয় বা কি হতে পারে এটা ধারণা করার জন্য বা দেখার জন্য কিন্তু এখানে আমরা কার্ভটা আরও লোড সংযোগ করে তারপরে দেখিয়েছি। খেয়াল করো, অর্থাৎ এই বি বিন্দুর পরে যদি আরও লোড সংযোগ করি এই মেশিনে তাহলে কি হবে, আরও দ্রুতই এর ভোল্টেজ আরও কমে যাবে, কমে সি বিন্দুতে চলে আসবে। এই সি বিন্দুকে বলা হয় ব্রেকডাউন পয়েন্ট। এই ব্রেকডাউন পয়েন্টের পরে যদি আরও লোড দেই, খেয়াল করো, যদিও বাস্তবে এটা আসলে দেওয়া হয় না বা দেওয়া সম্ভব নয়, কারণ এরপরে আরও লোড দিলে মেশিন শর্ট সার্কিট হয়ে যাবে, মেশিনে আগুন ধরে যাবে। তো তারপরেও আমরা এটাকে কল্পনা করা হয় হয়তো বা যে সি বিন্দুর পরে যদি আরও লোড দেই তাহলে খুব দ্রুত একদম ভোল্টেজ শূন্যর দিকে চলে আসবে এবং একই সাথে কিন্তু কারেন্টও কমতে থাকবে। খেয়াল করো, এখান থেকে কিন্তু ভোল্টেজ খুব দ্রুত নেমে গেছে, এদিক থেকে কিন্তু হালকা হালকা নামতেছিল, স্লোপ ছিল, এখান থেকে কিন্তু একদম খারাপভাবে নেমে গেছে। এবং একই সাথে এরপর কিন্তু এই কার্ভটা কিন্তু আস্তে আস্তে একটু এদিকে বাঁকায় যাচ্ছে, তার মানে কারেন্টটাও কিন্তু আস্তে আস্তে কমতেছে। খেয়াল করো, এবং এই কাজটা হবে খুব দ্রুত কিন্তু এই জিরোতে চলে আসছে, ভোল্টেজ একদম জিরোতে চলে আসছে। অল্প কিছু পরিমাণ কারেন্ট এখানে পাওয়া যাচ্ছে, এই কারেন্টটাকে বলা হয় তোমার রেসিডুয়াল কারেন্ট বা রেসিডুয়াল ভোল্টেজের জন্য যে কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্ট। তো এই হচ্ছে একটা ডিসি শান্ট জেনারেটরের ভোল্টেজ যে কমে লোড বৃদ্ধি পেলে এবং কারেন্ট বাড়ে তার কার্ভ। এখন খেয়াল করো, শূন্যতে আসা যদিও বাস্তবে সম্ভব নয়, তারপরেও এটা কাল্পনিক বা যে কোনোভাবে দেখানো হয়। এখন এই অবস্থা থেকে আবার যদি আমরা মেশিনের লোড আস্তে আস্তে অপসারণ করি বা কমাই ফেলি তাহলে কি হবে, তাহলে কিন্তু আবার আস্তে আস্তে কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই বাড়তে শুরু করবে এবং এই রেখা বরাবর বেড়ে বেড়ে এই EFG বিন্দুতে আবার চলে আসবে, অর্থাৎ সর্বোচ্চ আবার এইখানে ভোল্টেজ চলে আসবে। একদম খেয়াল করো, আগের পর্যন্ত কিন্তু যায়নি বা আগের রেখা কিন্তু অনুসরণ করেনি। এটাকে বলা হচ্ছে যে মেশিনের যে কোরের হিস্টেরিসিস আছে সেই হিস্টেরিসিসের কারণে এখানে আগের রেখা অনুসরণ করবে না, তার চেয়ে একটু কম ভোল্টেজ উৎপন্ন হবে। তো যাই হোক, এই কার্ভটা কিন্তু তোমরা ফ্রি হ্যান্ডে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবা বা কার্ভ ওই গ্রাফ পেপার নিয়ে দাগ টেনে টেনে সেভাবেও পয়েন্ট করে করেও আঁকতে পারো, তাহলে আরও ভালো। সম্পূর্ণটা যদি মনে নাও থাকে, একটা নাও পারো, অন্তত বি পর্যন্ত আসতে পারলেও কিন্তু তুমি কিছুটা মার্ক পাবে, কারণ বি পর্যন্তই কিন্তু বাস্তব অংশ বা ফুল লোডের অংশ বলা যায়, বা ল্যাবে যখন প্রমাণ হবে তুমি এইটুকু দেখাতে পারলেও হবে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো একটা ভোল্টেজ কি বলে শান্ট জেনারেটরের
প্রান্তিক ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ কিভাবে আস্তে আস্তে কমে যায় সেটা তোমরা বুঝতে পারলে। এখন খেয়াল করো কেন কমে যায়, আমাদের এটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। একজন ইঞ্জিনিয়ার হিসেবে তোমার এটা অবশ্যই জানতে হবে যে একটা জেনারেটরের লোড বৃদ্ধি পেলে ভোল্টেজ কেন কমে যায় বা কারেন্ট কেন বেড়ে যায়। তাহলে খেয়াল করি আমরা সেই বিষয়টা। দেখো এই লোডগুলো কি এখানে অবশ্যই প্যারালালে সংযুক্ত আছে, সিরিজ প্যারালাল অবশ্যই তোমরা বুঝো, এবং তোমাদের জানা আছে যে সাধারণত ভোল্টেজ ঠিক রাখার জন্য লোডের ভোল্টেজ যাতে ঠিক থাকে এই জন্য কিন্তু সবসময় বিশেষ কোনো জায়গা ছাড়া সব জায়গায় কিন্তু প্যারালালে লোড সংযুক্ত করা হয়। বাসাবাড়ি, অফিস আদালত বা মিলনার্সিটি সব লোডগুলো কিন্তু প্যারালালে থাকে। তো প্যারালালে লোড সংযোগ করলে আমরা জানি কি প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমে যায়। এই তিনটা লোডের যদি রেজিস্ট্যান্স ধরো 100 করে হয়, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালালে থাকার কারণে কি হবে, দেখা যাবে যে 3 দিয়ে ভাগ করলে 33.33 এরকম একটা কিছু হবে। আর যদি সিরিজে হতো তাহলে কিন্তু 300 হয়ে যেত। তো যাই হোক, যখন আমি প্যারালালে সংযোগ করি তখন এই রেজিস্ট্যান্সটা কমে যায়। রেজিস্ট্যান্স কমে গেলে অবশ্যই কারেন্ট বেড়ে যাবে, এই কারণেই কিন্তু কারেন্ট বেড়ে যায়। তো যদি কারেন্ট লোডের বেড়ে যায় অবশ্যই ফিল্ডের কারেন্ট কমে যাবে, কারণ আর্মেচারের কারেন্ট কিন্তু লোডে যে হারে কারেন্ট বেড়ে যায় সেই হারে কিন্তু আর্মেচার কারেন্ট বাড়বে না। আর্মেচার কারেন্ট বাড়লেও হালকা কিছুটা বাড়বে, বা যে কোনো কারণেই আমরা এইখানে মিটার থেকে দেখতেই পাই যে ফিল্ডের যে কারেন্ট প্রবাহ কমে যাচ্ছে। তাহলে ফিল্ডের কারেন্ট যদি কমে যায় তাহলে কি হবে, ফিল্ড এক্সাইটেশন কমে যাবে, অর্থাৎ চুম্বক বলরেখা কমে যাবে। চুম্বক বলরেখা কমে গেলে এখানে উৎপন্ন ভোল্টেজ কমে যাবে। উৎপন্ন ভোল্টেজ যদি কমে তাহলে টার্মিনাল ভোল্টেজ অবশ্যই কম পাবো, কারণ উৎসেই যদি কম থাকে তাহলে তুমি এখানে বেশি পাবে কীভাবে, অবশ্যই কমে যাবে। তো এটা একটা বড় কারণ। এরপরে খেয়াল করো, এইখানে যেহেতু আর্মেচার কারেন্ট বেড়ে যায়, আর্মেচার কারেন্ট বেড়ে গেলে আর্মেচারের যে রেজিস্ট্যান্স আছে আর এই রেজিস্ট্যান্সের কারণে এখানের ভোল্টেজ ড্রপটাও বেড়ে যাবে। আর্মেচার ড্রপ অর্থাৎ ভি ইকুয়াল টু IR। তো এই কারেন্ট এটা যদি বেড়ে যায়, এটা তো ফিক্সড, তাহলে ড্রপের মানটা বেড়ে যাবে। এই মানটা বেড়ে গেলে আমরা আউটপুট অবশ্যই ভোল্টেজ কম পাবো। আর একটা কারণ হচ্ছে যে সেটা হলো আর্মেচার রিয়াকশনের কারণে। আর্মেচার রিয়াকশনের কারণে লোড দিলে কিছুটা ভোল্টেজ কমে যায়। আর্মেচার রিয়াকশন সম্পর্কে তোমাদের হয়তো বা ধারণা নাই, আমি এটা এখনো পড়াইনি, এটা 7 চ্যাপ্টারে আছে, আমি এটা স্কিপ করে আসছি। যাই হোক, তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ডিসি শান্ট জেনারেটরে লোড দিতে হয় বা লোড দিলে কি ঘটনা ঘটে, এর টার্মিনাল ভোল্টেজ কেন কমে, কিভাবে কমে, এবং সেটা গ্রাফিক কিভাবে আঁকাইতে হয়, কিভাবে দেখাইতে হয়, এই বিষয়গুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কোনো জায়গা থেকে এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।